ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে যে বিশ্ব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক নিয়মকানুনের উপর দাঁড়িয়েছিল, ট্রাম্প কার্যত সেই কাঠামোকে অস্বীকার করে এক নতুন অনিশ্চিত যুগের সূচনা করেছেন। 2026 সালের জুনে 80 বছরে পা দিতে যাওয়া এই রিপাবলিকান নেতা নতুন বছরের শুরু থেকেই স্পষ্টভাবে আগ্রাসী পথে হাঁটছেন। 3রা জানুয়ারি তার নির্দেশে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক মানুষ নিহত হন এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিপক্ষ দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ভেনেজুয়েলার অভিযানের পর থেকে ট্রাম্প শত্রু মিত্র নির্বিশেষে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি আবারও ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের দাবি তুলেছেন, যা একটি ন্যাটো মিত্র দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সরাসরি আঘাত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় সেখানে সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। এমনকি প্রতিবেশী মেক্সিকো ও কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও একাধিকবার ইঙ্গিত করেছেন তিনি। যদিও পরে দুই দেশের প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনার পর সুর কিছুটা নরম হয়েছে। ট্রাম্পের সমর্থকদের যুক্তি হলো, তিনি কোনো কূটনৈতিক সমাধানে যাওয়ার আগে নিজের পক্ষে সর্বোচ্চ চাপ সৃষ্টি করেন, অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই শক্তির ভাষায় শর্ত ঠিক করে দিতে চান। এই নীতির মূলে রয়েছে তার বহুল আলোচিত আমেরিকা ফার্স্ট দর্শন। ট্রাম্প মনে করেন আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিকতা যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে। সে কারণেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ ডজন খানেক আন্তর্জাতিক সংগঠন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বলেছেন, এসব সংস্থা এখন মূলত বিশ্বায়নবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করছে, যুক্তরাষ্ট্রের স্বার্থ নয়। ট্রাম্পের নীতির প্রভাব শুধু বৈশ্বিক পরিসরে সীমাবদ্ধ নয়, দেশের ভেতরেও তার প্রশাসনের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ উঠেছে। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে চালানো অভিবাসন বিরোধী অভিযানে এক অভিবাসন কর্মকর্তা রেনি গুড নামের এক নারী নিহত হন। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকাশ্য অনুশোচনা দেখা যায়নি, বরং কঠোর অভিযান আরো জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এখানে ট্রাম্পের সঙ্গে আগের মার্কিন প্রেসিডেন্টদের মৌলিক পার্থক্য। তিনি গণতন্ত্র, মানবাধিকার বা আন্তর্জাতিক আইনের দোহাই দিয়েও নিজের পদক্ষেপকে বৈধ করার চেষ্টা করেন না। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, বাস্তব দুনিয়া চলে শক্তি ও ক্ষমতার ভিত্তিতে, আন্তর্জাতিক সৌজন্যের সময় শেষ। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এই বাস্তববাদী অনেকের ভাষায় নিষ্ঠুর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের চেয়ে দেশটির তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ইউরোপীয় নেতারাও এই নীতিতে উদ্বিগ্ন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পথ নব্য উপনিবেশবাদ ও নতুন সাম্রাজ্যবাদের সূচনা করতে পারে। তার মতে যুক্তরাষ্ট্র নিজেই যে আন্তর্জাতিক নিয়ম কাঠামো তৈরি করেছিল, এখন সেটাই ভেঙে ফেলছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ মেলানি সিসনের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে পরিচিতি বিশ্ব ব্যবস্থা ছিল তা আর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। ট্রাম্প যে পরিবর্তনগুলো আনছেন সেগুলো দীর্ঘস্থায়ী হবে এবং অন্য শক্তিগুলোকে নিজেদের স্বার্থকেই একমাত্র লক্ষ্য হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করবে। তবে যুক্তরাষ্ট্রের এক মিত্র দেশের নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিক ভিন্নভাবে বিষয়টি দেখছেন। তার মতে বিশ্ব ব্যবস্থা আগেই ভেঙে পড়েছিল, ট্রাম্প কেবল সেই বাস্তবতাকেই নির্মমভাবে সামনে এনে দিয়েছেন। আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতৃত্বে সত্যিই কি মতবিরোধ শুরু হয়েছে? এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে গুজব হিসেবেই ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বিবিসির হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও বার্তা এবং 1 বছর ব্যাপী গোপন অনুসন্ধান সেই গুজবকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। অডিওটি শুনে স্পষ্ট হয়, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার সবচেয়ে বড় উদ্বেগ কোনো বিদেশি হুমকি নয়, বরং সংগঠনের ভেতরে তৈরি হওয়া বিভাজন। তিনি নিজেই সতর্ক করে বলেছেন, ইসলামী আমিরাতের অভ্যন্তরে মানুষ একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং এই অবস্থা চলতে থাকলে একসময় সবাই ডুবে যাবে।
2025 সালের জানুয়ারিতে কান্দাহারের একটি মাদ্রাসায় দেওয়া এই বক্তব্য ফাঁস হওয়ার পর তালেবানের শীর্ষ পর্যায়ে মতবিরোধের আলোচনা নতুন গতি পায়। যদিও তালেবান নেতৃত্ব প্রকাশ্যে বরাবরই এমন বিভাজনের কথা অস্বীকার করে এসেছে, বিবিসির অনুসন্ধান বলছে ভিন্ন কথা। 1 বছর ধরে চালানো এই অনুসন্ধানে তালেবানের বর্তমান ও সাবেক সদস্য, স্থানীয় সূত্র, বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিক সহ শতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। নিরাপত্তার কারণে কারোর নাম প্রকাশ করা হয়নি, তবে তাদের বক্তব্যে একটি অভিন্ন চিত্র উঠে এসেছে। তালেবানের ভেতরে এখন দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে মুখোমুখি অবস্থানে রয়েছে। এই বিভাজনকে অনেকেই কান্দাহার শিবির বনাম কাবুল শিবির বলে উল্লেখ করেছেন। কান্দাহার ভিত্তিক অংশটি পুরোপুরি আখুন্দজাদার অনুগত। তাদের লক্ষ্য আফগানিস্তানকে একটি কঠোর, বিচ্ছিন্ন এবং কঠোর ধর্মীয় অনুশাসনের ইসলামী আমিরাতে রূপান্তর করা, যেখানে আধুনিক বিশ্বের সঙ্গে যোগাযোগ থাকবে সীমিত এবং ধর্মীয় আলেমদের নিয়ন্ত্রণ থাকবে সমাজের প্রতিটি স্তরে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের উপর কঠোর নিষেধাজ্ঞাকেও তারা এই ব্যবস্থার অংশ হিসেবে দেখে। অন্যদিকে কাবুলে অবস্থানরত প্রভাবশালী তালেবান নেতারাও ভিন্ন পথে হাঁটতে চান। তারা ইসলামী কাঠামোর মধ্যে এমন একটি রাষ্ট্র গড়ার পক্ষে যা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখবে, অর্থনীতি সচল করবে এবং দীর্ঘমেয়াদে টিকে থাকার মতো বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেবে। এই অংশ মনে করে বর্তমান কাঠামোতে তালেবান সরকার বেশি দিন টিকতে পারবে না। নারীদের শিক্ষার প্রশ্নে তারা তুলনামূলক নমনীয় অবস্থান নেয় এবং অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলে। ক্ষমতা দখলের পর থেকে আখুন্দজাদা ধীরে ধীরে কর্তৃত্ব কাবুল থেকে সরিয়ে কান্দাহারে কেন্দ্রীভূত করতে শুরু করেন। কাবুলের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ছাড়াই ফরমান জারি হতে থাকে। আগেই দেওয়া প্রতিশ্রুতিগুলো গুরুত্ব হারায়। নারীদের শিক্ষা ও কাজের উপর নিষেধাজ্ঞা দুই শিবিরের মধ্যে উত্তেজনার অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। জাতিসংঘের একটি পর্যবেক্ষক সংস্থাও এই বিষয়টিকে তালেবানের অভ্যন্তরীণ উত্তেজনার মূল উৎস হিসেবে উল্লেখ করেছে। এই দ্বন্দ্ব সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে 2025 সালের সেপ্টেম্বরে, যখন আখুন্দজাদা হঠাৎ সারা দেশে ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধের নির্দেশ দেন। কয়েকদিনের জন্য আফগানিস্তান কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে নজিরবিহীনভাবে কাবুল শিবিরের প্রভাবশালী নেতারা একত্র হয়ে প্রধানমন্ত্রীকে রাজি করান এই আদেশ বাতিল করতে। বারাদার হাক্কানি ও ইয়াকুব সহ একদল শীর্ষ নেতা দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে ইন্টারনেট পুনরায় চালু করেন। তালেবানের ভেতরের সূত্রগুলো বলছে এটি বিদ্রোহের কাছাকাছি একটি ঘটনা ছিল। আখুন্দজাদার নেতৃত্বে শুরুটা এমন ছিল না। 2016 সালে তাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছিল মূলত সংগঠনের ভেতরে ঐক্য বজায় রাখার ক্ষমতার কারণে। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা না থাকায় তার ডেপুটি করা হয় সিরাজউদ্দিন হাক্কানি ও মোল্লা ইয়াকুবকে। কিন্তু 2021 সালে ক্ষমতায় ফেরার পর আখুন্দজাদা ধীরে ধীরে একক ক্ষমতার কেন্দ্রে পরিণত হন। তিনি কাবুলে না গিয়ে কান্দাহারে অবস্থান করেন, নিজের অনুগতদের দিয়ে প্রশাসন সাজান এবং নিরাপত্তা বাহিনীর উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। প্রকাশ্যে তালেবানের মুখপাত্ররা এখনো কোনো বিভাজনের কথা অস্বীকার করেন। তাদের দাবি এসব কেবল মতের পার্থক্য, পরিবারের ভেতরের মতবিরোধের মতো। তবে বাস্তবতায় হাক্কানির বক্তব্য, ইন্টারনেট ইস্যু এবং ফাঁস হওয়া অডিও বার্তা দেখাচ্ছে তালেবানের শীর্ষ পর্যায়ে মতবিরোধ আর নিছক গুজব নয়, বরং মতাদর্শগত সংঘাতের রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে তালেবানের ভেতরে আনুগত্যের সংস্কৃতি এতটাই শক্ত যে প্রকাশ্য বিদ্রোহ এখনো অকল্পনীয়। তবু প্রশ্ন থেকেই যায়, 2026 সাল কি সেই সময় যখন এই চাপা দ্বন্দ্ব আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন পথে ঠেলে দেবে?